নমস্কার। ক্যান্ডিডলি ইয়োরসের আবার একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মধ্যপ্রাচ্যে ঠিক অনেকটা যেভাবে বা 5-6 দিন আগে পশ্চিম এশিয়ায় যেভাবে অতর্কিত দ্রোণ হানা, মিসাইল হানা হয়ে একটা যুদ্ধ বা যুদ্ধ ভাব শুরু হয়েছিল, যুদ্ধই বলবো, ঠিক সেই রকমই গতকাল একেবারে সন্ধেবেলায় একটা অতর্কিত হানার মতো রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহার, যেটা নিয়ে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দুটো খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা বা ডেভেলপমেন্ট বলবো ঘটেছে। একটা পাশের রাজ্য বিহারে, যেখানে কিছুদিন আগেই একটা নির্বাচন, রাজ্য বিধানসভার নির্বাচনের পরে যদিও সমস্ত রকম যা প্রেডিকশনস ছিল, সমস্ত রকমের যারা এমনকি সরেজমিনে মাঠে ময়দানে ঘুরে ব্যাখ্যা করেছিলেন নির্বাচন কী হতে চলেছে, সবাইকে ফেল করিয়ে দিয়ে নীতিশ কুমারই আবার ফিরে এসেছিলেন এবং নীতিশ কুমারের কাঁধে ভর করেই বিজেপি একটা যেটাকে কোয়ালিশন গভর্নমেন্ট বলে, সেই কোয়ালিশন সরকার গঠন করেছিল বিহারে। কিন্তু মনে রাখতে হবে, বড় সংখ্যাটা নীতিশ কুমারের হাতেই ছিল। কয়েক মাসের মধ্যেই সেই নীতিশ কুমারকে জানি না কোন মন্ত্র বলে বা জাদু বলে বুঝিয়ে সুঝিয়ে রাজ্যসভায় পাঠিয়ে একটা রাজ্যসভা দিল্লির যাওয়ার একটা বলা যেতে পারে লিওর দেখিয়ে বিহারে বিজেপির নিজস্ব সরকার গঠন একটা প্রক্রিয়া শুরু হলো। এটার অনেকগুলো রাজনৈতিক তাৎপর্য হবে, অনেক রাজনৈতিক ইমপ্লিকেশন, কনোটেশনস তো ডেফিনেটলি আছে। যেভাবে একের পর এক রাজ্যে বিজেপি কিন্তু তাদের যেগুলো কোয়ালিশন পার্টনার তাদেরকে খুব গোদা বাংলায় বলতে গেলে গিলে খাওয়া, সেইভাবে গিলে খাইছে। এর আগে আমরা দেখেছি অকালি দল বলুন, AIADMK বলুন চেন্নাইতে, বা অন্যান্য বিভিন্ন রাজ্যে যেখানেই তারা কোনো না কোনো অ্যালায়েন্স পার্টনারের সঙ্গে এসেছিল, তাদের কিভাবে প্রায় নির্মূল করে দেওয়া হয়েছে। সেই আলোচনাটায় আজকে খুব বেশি ঢুকবো না, কিন্তু এটা জাস্ট মনে করে দেওয়া হলো যে গণতন্ত্রের ক্ষেত্রে এবং আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থাকি, সেক্ষেত্রে এই দুটোই খুব গুরুত্বপূর্ণ ঘটনা। একটা বিহারের এই নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে বিহারে বিজেপির নিজস্ব সরকার গঠন বা বিজেপির মুখ্যমন্ত্রী করার প্রক্রিয়া শুরুর যে ঘটনা, ডেভেলপমেন্ট, এবং অন্যটা হলো আরও আশ্চর্যে, আরও অতর্কিতে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদলের একটা ঘটনা। এটা কারুর অজানা নয়, সবাই জানেন যে এখানের যিনি রাজ্যপাল ছিলেন CV আনন্দ বোস, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের সম্পর্ক একেবারেই কোনো অর্থেই মধুর তো বলা যায়ই না, বরঞ্চ তিক্ত থেকে তিক্ততর হচ্ছিল। আগে বহুবার বহু সময় কীভাবে এই রাজ্যপালের অপসারণ করা যায়, তার পদত্যাগ চাওয়া, এইসব নানান ঘটনা ঘটেছে এবং সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। কিন্তু তবুও নির্বাচনের ঠিক প্রাককালে ওইটা প্রায় ওই তাকে তুলে রাখার মতো রাজ্যপাল সরানোর ব্যাপারটা তৃণমূলের দিক থেকে করা হয়েছিল, যে এটা তারাও আশা করেননি যে যারা তাকে চাননি সেই রাজ্যপাল একেবারে অতর্কিতে কাউকে কিছু না জানিয়ে দিল্লিতে গিয়ে তার পদত্যাগপত্রটি জমা দেবেন। এটা যেন স্বেচ্ছায় করেছেন এটা মনে করার খুব একটা কারণ দেখা যাচ্ছে না। ওনাকে করতে বলা হয়েছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং রাজ্যের সঙ্গে, মনে রাখতে হবে, রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে, কোনো রকম পরামর্শ না নিয়ে একতরফাভাবেই এমন একজনকে রাজ্যপাল করে পাঠানো হচ্ছে। সাম্প্রতিক অতীতে বা সাম্প্রতিক যে ইতিহাস, যেখানে রাজ্যপাল হিসেবে উনি আছেন আমাদের তামিলনাড়ুতে, সেখানকার যে সরকার, সেটাও নন বিজেপি সরকার, তাদের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা শুধু মানে রাজ্য রাজনীতির গণ্ডি বা জাতীয় রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং সুপ্রিম কোর্টে যাকে বলা যেতে পারে কোট আনকোট একেবারে তীব্র ভর্ৎসনা করা হয়েছিল সেই রাজ্যপালকে, যে রাজ্যপাল এখন পশ্চিমবঙ্গে দায়িত্ব নিতে আসছেন। এমনকি এমন ভাষাতেও বলা হয়েছিল যে এই রাজ্যপাল তার যে পদ সেইটার অপব্যবহার করে গণতন্ত্রের হত্যা করছেন, বেআইনি কাজ করছেন, এই সমস্ত কথাও বলা হয়েছিল। আমরা জানি তিনি রাজ্য সরকারকে প্রায় চলতে না দেওয়ার মতো জায়গায় নিয়ে যাচ্ছিলেন, কোনো বিলে সই করছিলেন না। এমনকি বিধানসভা অধিবেশনের যেটা বলা হয় একটা ইনাগুরাল সেশন, সেখানে যে রাজ্যপালের ভাষণ দিতে আসার যে একটা চিরাচরিত রীতি রেওয়াজ আছে সমস্ত রাজ্যের ক্ষেত্রেই, এবং সেই ভাষণ যেটা রাজ্য সরকারই লিখে দেন, কারণ
রাজ্যপাল হচ্ছেন একটা আলংকারিক প্রধান রাজ্যের, কিন্তু তিনি রাজ্য সরকারেরকেই প্রতিনিধিত্ব করেন, অতএব রাজ্য সরকারই তার ভাষণটা লিখে দেয়। কিন্তু তামিলনাড়ুতে আমি দেখছিলাম এই যে আমাদের প্রাক্তন আইবি কর্তা, প্রাক্তন এনআইএর যিনি ডেপুটি কর্তা ছিলেন, সহ অধিকর্তা বলা যেতে পারে, আগে তিনি সিবিআইয়েরও প্রধান ছিলেন, তো সেই দূরে আইপিএস বা পুলিশ অফিসার, তিনি কিন্তু ওই রীতি রেওয়াজে ভঙ্গ করে রাজ্য সরকারের দেওয়া ভাষণ থেকে নিজের পছন্দ মতো শব্দ বাদ দেওয়া, শব্দ চয়ন করা নতুন করে, এই সমস্ত নানান কাণ্ড ঘটাচ্ছিলেন। এমনকি এই সমস্ত রাজ্যে যেরকম জাতীয় সঙ্গীত ছাড়াও একটা রাজ্য স্তরে রাজ্য সঙ্গীত রাখার চল আছে, সেইখানে তামিলনাড়ুর যে রাজ্য সঙ্গীত সেইটারও তিনি প্রতিবাদ করছিলেন, এবং সেই প্রতিবাদেই তিনি রাজ্যসভার অধিবেশন, বলা যেতে পারে বিধানসভার অধিবেশন বয়কট করার মতো জায়গা বা সেখান থেকে ওয়াকআউট করার মতো জায়গা নিয়ে গিয়েছিলেন। তো এখানেও যে আমাদের রবি, যাকে এখানে পাঠানো হচ্ছে, তিনি ঠিক নির্বাচনের প্রাককালে আসায় নানান রকমের এর পরিণাম কী হতে পারে, পরিণতি কী হতে পারে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু তার যে পাস্ট ট্র্যাক রেকর্ড এবং তিনি যা যা পদ থেকে এখানে এসছেন সেই নিয়ে নানান কল্পনা শুরু হয়েছে, এবং নানান পারমুটেশন কম্বিনেশনের কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু বিজেপির দিক থেকে যেটা বলা যেতে পারে, বিজেপি নেতারা প্রায় ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করার মতো জায়গায় চলে গেছেন, যে এতদিনে একজন রাজ্যপাল পাওয়া গেছে যিনি প্রাক্তন একটা গোয়েন্দা কর্তা, প্রাক্তন এনআইএর সহ অধিকর্তা, অজিত দোভালের সঙ্গে নিবিড় সম্পর্কে কাজ করেছেন, মোদি এবং শাহ দুজনেরই খুব ঘনিষ্ঠ, সিবিআইয়ের কর্তা ছিলেন, অতএব এইবার তৃণমূলের গেল রব উঠবে। একটা মনোবৈজ্ঞানিক চাপের জায়গা তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা মনে রাখতে হবে এই যে 15 বছরের শাসনকাল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কাটাচ্ছে, সেই সময়কালে কিন্তু যারা বর্তমান সিবিআই, বর্তমান ইডি, বর্তমান সমস্ত সরকারি এজেন্সি, কোর্ট, কেন্দ্রীয় সরকার, সবাইয়ের থেকে প্রায় একেবারে বলা যেতে পারে বিভিন্ন সময় সাঁড়াশি আক্রমণ চলেছে এই সরকারের ওপরে। তারা এখনও পর্যন্ত কিন্তু খুব একটা কিছু যে করে উঠতে পেরেছে, একেবারে 2-3 জন মন্ত্রীকে জেলে পাঠানো ছাড়া খুব একটা কিছু যে করে উঠতে পেরেছে তা কিন্তু নয়। যদিও বিভিন্ন সময় বিভিন্ন সম্ভাবনার তারা একটা জিগির তুলেছিল যে এইবার হয়তো একেবারে বড় মাথা গ্রেপ্তার হবেন, মুখ্যমন্ত্রীর নাম আসছিল, আমাদের যুব যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথা উঠছিল, কিন্তু কোনোটাই কিছু সেইভাবে কিন্তু এগোয়নি তদন্তের দিক থেকে। এই কথা মনে করা খুব একটা বোধহয় ভুল হবে না যে যখন এই 15 বছরে বিভিন্ন সময়ের বিভিন্ন কর্তারা খুব একটা কিছু করে রাখতে পারেননি, যিনি বেশ কিছুটা সময় আগের প্রাক্তন অধিকর্তা ছিলেন, তিনি কিভাবে কি করবেন অন্তত ওই ফ্রন্টে। কারণ আমরা সবাই জানি এরা সবাই একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করেন, তো যিনি এতদিন ধরে এই ধরনের কাজ, এই যে সরকারি সংস্থাগুলো থেকে বেরিয়ে রাজ্যপালের, উনি উত্তর পূর্ব ভারতে একটি রাজ্যে ছিলেন, তারপরে তামিলনাড়ুতে ছিলেন, কাজেই ওনার পুরনো যোগাযোগগুলো সেইভাবে আছে বলে বা কার্য পদ্ধতি সেগুলো এক আছে বলে মনে হয় না। তো যখন বর্তমানরাই করতে পারেননি বা সাম্প্রতিক অতীতের প্রধানরা করতে পারেননি, তখন এতদিনের পুরনো একজন কি করবেন সেইটা নিয়ে কিন্তু একটা সংশয়ের অবকাশ থেকে যাচ্ছে। যদিও বলতে দ্বিধা নেই যে এই নিয়ে বিজেপি যারা নেতা, রাজ্যস্তরীয় হোক বা কেন্দ্রীয় স্তরীয় হোক, ছোট বড় মাঝারি, সবাই একেবারে প্রায় মানে এসেই গেল ক্ষমতা আমাদের হাতে, এইরকম একটা ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছেন, একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। পারমুটেশন কম্বিনেশনের অন্য একটা দিকে দেখা যাচ্ছে যে এইভাবে না হলেও যেটা হতে পারে, একজন জোরদার লোক আসছেন রাজভবনে, যার আমলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কিন্তু মনে রাখতে হবে ধর্নায় বসেছেন এসআইআরে, এই যে প্রায় 61 লক্ষ লোকের নাম বাদ যাওয়া, এবং সম্ভাবনার দিক থেকে দেখতে গেলে প্রায় কোটি ছাড়িয়ে এই সংখ্যাটা যাওয়ার কথা, তাদের প্রতিবাদে এবং তাদের অন্তর্ভুক্তির প্রশ্নে আজ থেকে ধর্নায় বসেছেন। এবং যেটা আমরা আগের একটা পর্বে বলেছিলাম যে এই আন্দোলনরত মমতা, ধর্নায় বসা মমতা, পথে নামা মমতা, ইনি কিন্তু
প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রাজনৈতিক প্রতিপক্ষের কাছে। উনি রাজনৈতিক যে বলটা সেটাকে খুব ঘুরিয়ে দিতে পারেন, এইরকম একটা জায়গা তৈরি হয়। তো এইবারে মনে করা হচ্ছে যে যেরকম একটা জায়গায় যাচ্ছে, কোনোভাবেই কিন্তু প্র্যাকটিক্যালি যা নির্বাচনের নির্ঘণ্ট এখনও যদিও ঘোষিত হয়নি, কিন্তু যেটা শিডিউল টাইমিং যে 5 মের আগে সরকার গঠন করতে হবে, 5 মে বা 7 মে, 5 মে মোস্ট প্রবাবলি, তো তার আগে 1 মাস অন্তত সময় দিতে হবে দিন ঘোষণার পর থেকে নির্বাচন করার। সব মিলিয়ে তার আগে এই যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, এসআইয়ের প্রক্রিয়া, এটাকে পুরো সম্পূর্ণ করা, এটা কিন্তু একটা প্রায় দুরূহ কাজের জায়গায় চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে এই বিপুল সংখ্যক লোক, তাদের যে যে বিতর্ক বিবাদের জায়গাটা তৈরি হয়েছে, সেই বিতর্কিত জায়গাগুলোকে রিজলভ করে, শর্ট আউট করে সম্পূর্ণ তালিকা প্রস্তুত। যদিও জুডিশিয়াল অফিসার আসবেন বাইরের রাজ্য থেকে, তাদের আশা কতজন আসবেন, কবে কাজ শুরু করবেন, এটা মানে একটা হিউম্যাঙ্গাস জব, একটা অত্যন্ত কাম্বারসাম জবের জায়গায় যাচ্ছে। সেটা মনে হয় না খুব তাড়াতাড়ির মধ্যে করা সম্ভব। সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে এই ধর্নায় নামা বা আন্দোলনে নামা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কী ভূমিকা হবে, যেটা তারা বলছেন যে এদের এই প্রক্রিয়া কমপ্লিট না হলে ভোটই করতে দেওয়া হবে না। এই রকম যদি একটা মানে পুরো সংঘাতের জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে একটা সাংবিধানিক কিন্তু সংকটের জায়গা তৈরি হতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন বা এই সরকারকে একটু এক্সটেনশন দেয় আরও 6 মাস পর্যন্ত, এইরকম কিছু সাংবিধানিক রীতিনীতি আছে। তো সেটার কোনটা নেবেন, রাষ্ট্রপতি শাসন করে ভোট করালে সেটাও বিজেপির লোকেরা একটা খুব তাদের উল্লাসের জায়গায়, যে তাহলেই বোধহয় আমরা চলে এলাম ক্ষমতায়। কিন্তু মনে রাখতে হবে, এই যে ঠিক নির্বাচনের প্রাককালে এসে এমন একজন রাজ্যপাল যিনি এখানে আসার আগে থেকেই বিতর্কিত, এবং আরেকটি নন বিজেপি শাসিত রাজ্যে তিনি যেভাবে চালিয়ে এসছেন, তারপর সুপ্রিম কোর্টের যে রায় তার কার্যপদ্ধতি সম্বন্ধে দেওয়া আছে, যেটা অন রেকর্ড আছে। মনে রাখতে হবে, যে কোনো আমাদের চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় যার সম্বন্ধে যার কোনো এইরকম ধরা পড়ে যে তিনি কোনো গণতন্ত্র হত্যা না হলো, যেটাকে আমরা যদি ঘুরিয়ে বেআইনি বলি বা গণতান্ত্রিক আইনের পরিপন্থী বলি, সেইরকম কাজ যদি কেউ কোনো অফিসে বা কার্যক্ষেত্রে কিছু করে ধরা পড়ে এই ধরনের অন্যায়, এবং এক্ষেত্রে কোর্টের কিন্তু বক্তব্য আছে, রায় আছে, সেক্ষেত্রে তার তো সেই পদে থাকা এটাই খুব প্রশ্নের মুখে পড়ে। এক্ষেত্রে তিনি শুধু ওখানে ওই পদে থাকেননি, তাকে নির্বাচনের আগে আরও বেশি গুরুত্ব দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ এবং পলিটিক্যালি সেন্সিটিভ রাজ্যে নিয়ে আসা হচ্ছে। এইটাও কিন্তু নজিরবিহীন। মানে একবার যে কাণ্ড ঘটিয়ে উনি কোর্টের কাছে বলতে পারি তিরস্কৃত হয়েছেন বা ভৎসনা পেয়েছেন, তাকে আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্যে গুরুত্বপূর্ণ সময়ে নিয়ে আসা হচ্ছে সেম পদে। এটা একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু। তো মনে রাখতে হবে, এই সব কিছুগুলো কিন্তু বাঙালি অস্মিতাকে আবার জাগিয়ে তুলতে পারে। যে সমস্ত বা যে সংখ্যক বাঙালি এখনও পর্যন্ত দ্বিধা, দ্বন্দ্ব, কিছুটা দ্বিধাগ্রস্ত, কী হেতু চলছে আছে, তাদের আবার কোনো না কোনোভাবে একত্রিত করে এক জায়গায় জড়ো করবেন না। তো এই পারমুটেশন কম্বিনেশনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে। অর্থাৎ মধ্যে মধ্যে কিন্তু এই রকম যদি কারো মনে হয় যে বিজেপি নেতারা তারা বিজেপির হয়েই ব্যাট করছেন, তো নাকি আদপে এমন কিছু কাণ্ডকলাপ করে ফেলছেন যেটা ঘুরিয়ে তৃণমূল সরকারকেই একটা অনুকূল পরিস্থিতি বা খুব সুবিধাজনক জায়গায় নিয়ে চলে যাবে। মনে রাখতে হবে, এর আগের যে 2 রাজ্যপাল, তিনি ধনখড় হন, জগদীপ ধনখড় হন, যিনি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হয়েছিলেন, তার বিদায়টাও খুব একটা সেরিমোনিয়াস হয়নি আর যথেষ্ট আনসেরিমোনিয়াস এক্সিট হয়েছে। তারপরে সিভি আনন্দ বোস, তাকেও হঠাৎ করে, যদিও উনি পদত্যাগের কথা বলছেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় স্বতঃপ্রণোদিত পদত্যাগ না হয়ে ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছে, এই সম্ভাবনাটাই বেশি। তো এই দুজনেই কিন্তু যতবার মুখ খুলেছেন, যতবার নানা রকম কথা বলেছেন নির্বাচনী প্রাককালে এদের দুজনের টেনিয়ারে, তত কিন্তু ভোটের ফলাফলে দেখা গেছে মমতা এবং তার দলেরই সুবিধে হয়ে গেছে। এরপর যিনি আসছেন, তিনি কিন্তু একেবারে স্বীকৃতভাবে, ঘোষিতভাবে নন বিজেপি দলেদের বিরুদ্ধে এবং তার যে কার্যপ্রণালী সেটা নিয়ে অলরেডি
নানান প্রশ্ন উঠেছে। কাজে তিনি যে একেবারে ডে ওয়ান থেকে একটা সংঘাতের রাস্তায় যাবেন সে নিয়ে কোনো সন্দেহ নেই। যত এই সংঘাতের পথে যাবেন সেটা তত তৃণমূলের দিক থেকে বা বর্তমান শাসক দলের জন্য সুবিধে করে দেবে না। তো আগের যে সম্ভাবনাগুলোর কথা বললাম, পারমিশন কম্বিনেশনে যেগুলোর কথা আছে, যে রাষ্ট্রপতি শাসন বা একটা মনোবৈজ্ঞানিক চাপ বা কোনো না কোনোভাবে তদন্তকারী সংস্থার দিক থেকে একটা চাপ সৃষ্টির রণকৌশল, এই সম্ভাবনাগুলো যেমন আছে, যেগুলোর জন্য বিজেপি নেতারা ঊর্ধ্ববাহু হয়ে উৎফুল্ল হয়ে নৃত্য করছেন, উল্টো দিকে কিন্তু মনে রাখতে হবে এই যে পদক্ষেপগুলো সেটা কোনো না কোনোভাবে বাঙালির যে একটা বাঙালির অস্মিতা বলুন বা বাঙালির যে বাঙালিয়ানা, সেই জায়গাটা একটা কঠোর কুঠারাঘাত করে তাদেরকে আবার এক জায়গায় নিয়ে আসা, এবারের পোলারাইজেশনটাকে একটা বাঙালিয়ানা বনাম বাঙালির প্রতি হেট্রেড ঘৃণা এইরকম জায়গায় তৈরি হবে না তো, যেটা আখেরে যারা বর্তমান শাসক দল তাদেরই সুবিধে করে দেবে। আমাদের চোখ কিন্তু সবগুলো পারমুটেশন কম্বিনেশনের দিকেই থাকবে। আমরা একেবারে ম্যাটার অফ ফ্যাক্টলি, ক্যান্ডিডলি, আপফ্রন্ট আপনাদের কাছে জানাবো কী হতে চলেছে, কী হতে পারে। এই মুহূর্তে শুধু আপনাদের সামনে নানান পারমুটেশন কম্বিনেশনের কথা তুলে ধরলাম, যার মধ্যে কিন্তু মনে রাখতে হবে এই সম্ভাবনা যথেষ্ট রয়ে গেল যে যে পদক্ষেপগুলো নেতারা, বিজেপির নেতারা, সেটা জাতীয় স্তরে হোক বা দলীয় স্তরে নেতাদের পরামর্শে হোক, যেগুলো নিচ্ছেন, যেগুলো আপাতভাবে অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিজেপিকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে, সেটা ঘুরে ব্যাকফায়ার করে এমন তো না হয় যে যাতে আখেরে শাসক দলেরই, একটা রাজ্যে শাসক দলেরই একটা বিরাট সুবিধা বা অনুকূল পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। হেডলাইন্স কলকাতা এখন জিও টিভিতে 24/7 দেখা যাচ্ছে, ডেলি হান্টে 24/7 দেখা যাচ্ছে, সেই সঙ্গে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল হেডলাইন্স কলকাতা তো রয়েছেই। আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের পরামর্শ জানান। আমরাও নিশ্চয়ই, যেটাকে পুরোটাই একটা ডায়নামিক প্রসেস, আমরাও চেষ্টা করব যদি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো শুধরে নিয়ে সঠিক পথে যাওয়ার, সঠিক পথে আপনাদের সমস্ত খবর একেবারে ম্যাটার অফ ফ্যাক্টলি দেখানোর, ক্যান্ডিডলি। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।